সব সেক্টরে যে শ্রম দেওয়া হয় সেই শ্রমকে সম্ভবত সবচেয়ে বেশি অবহেলাও করা হয়। শ্রমিকদের অবদান অস্বীকার করে কোনো জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো না, পৃথিবীর কেউ কোথাও দাঁড়াতে পারবে না শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পরিশোধ করতে। এবং সেটা আমরা আসলে কতটুকু করি? জামায় যদি দুটো হাতের কাজ থাকে তাহলে সেই যিনি দোকানদার তিনি কিন্তু দামটা বাড়িয়ে দিচ্ছেন দ্বিগুণ, কিন্তু যিনি হাতে তৈরি করছেন তার দামটা কি প্রপারলি পরিশোধ করা হচ্ছে কিনা, আমরা সেই জিনিসটা আমাদের চোখের আড়ালে থেকে যায়। এখন পর্যন্ত যেভাবে আমরা আমাদের উত্তরণ করেছি, শুধু বাংলাদেশে না পৃথিবীর সৃষ্টি থেকেই, সেখানে শ্রমিকদের অবদান, শ্রমিকদের কাজ, তা দিয়ে কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা প্রতি মুহূর্তে নিজেদের যে এভলিউশন সেটাকে আমরা তৈরি করেছি। তো কখনোই শ্রমিকদের অবদান অস্বীকার করে কোনো জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারবো না, পৃথিবীর কেউ কোথাও দাঁড়াতে পারবে না। এবং আজকের এই আলোচনা থেকে আমরা একটা জিনিস দেখছি যে সব সেক্টরের চেয়ে শুধু এই যে শ্রম, সব সেক্টরে যে শ্রম দেওয়া হয় সেই শ্রমকে সম্ভবত সবচেয়ে বেশি অবহেলাও করা হয়, আমরা করি। আমরা অনেক সময় বলে থাকি, আমি বিশেষ করে শ্রমিক দিবস আসলে আমি সেটা দেখি, অনেকে বলেন যে আমি মিডিয়া শ্রমিক, আমি একজন রাজনীতিবিদ, আমি রাজপথের শ্রমিক, আমি চিকিৎসা শ্রমিক। কিন্তু তারপরেও কিন্তু একটা পার্থক্য থেকে যায়। একজন পোশাক শ্রমিক যিনি সকালে সেই খাবারের প্যাকেট হাতে নিয়ে তিনি গার্মেন্টসে যান, দুপুরে সেই খাবার খান এবং সন্ধ্যায় তিনি আবার সেই প্যাকেটকে হাতে করে নিয়ে ফিরেন, তার সাথে একজন চিকিৎসা শ্রমিক যিনি ডাক্তার, তার লাইফস্টাইলের পার্থক্য আছে। তো যখনই লাইফস্টাইলের পার্থক্য তৈরি হয় তখনই কিন্তু সুবিধা এবং সুবিধা বঞ্চিত হওয়ার প্রশ্নটা এসে যায়। কারা সুবিধা বঞ্চিত হচ্ছেন? তো আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা আছে সেটিতে আমরা দেখছি যে আমাদের শ্রমিকেরা যেই ইনপুট দিচ্ছেন, যে কাজ তিনি করছেন এবং সেখান থেকে কিন্তু তার প্রপার রিটার্ন যেটা তার পাওয়ার কথা, তার যে আয় বা তার মজুরি যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। এখানে সাইদ আব্দুল্লাহ আছেন, সরকারের অংশ। তো তিনি বলেছেন যে আমাদের বিদায় হজ্জের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষণের কথা, তিনি বলেছিলেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পরিশোধ করতে। এবং সেটা আমরা আসলে কতটুকু করি? আমরা যখন আমাদের বাসায় যিনি আমাদেরকে হেল্প করেন, কাজ করেন আমাদের সাথে, আমরা দেখব যে আমাদের অনেক ধরনের প্রয়োজনীয়তা আমরা বিভিন্নভাবে মেটাই। আমার কফি বিলটা দেওয়ার সময় হচ্ছে, কিন্তু যখনই কাজের সাহায্যকারী যিনি আছেন তার বিল দেওয়ার প্রশ্ন উঠবে, আমি সেটা নিয়ে ডিলে করব। শুধু সেটি না, মানে এই ধরনের যত বিল আছে আমরা মনে করব যে এটা পরে দেওয়া যায়, ও তো কিছু বলবে না। এই যে ছোট ছোট আমরা যে ছোট ছোট অবহেলা করি, সেই অবহেলাগুলো কিন্তু সেই যে মানুষটি যার উপর নির্ভর করছে তার পুরো পরিবার, একটা চেইনে কিন্তু সেই জিনিসটা আক্রান্ত হচ্ছে। এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবহেলার কারণে আমরা সেই চেইনটাকে আমরা বিধ্বস্ত করছি দিন দিন। অবহেলার প্রশ্ন বারবার এই জন্য আসছে। পোশাকের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের নিয়ে যখন আমরা কথা বলি, আমরা বেশিরভাগ সময় গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলি, কিন্তু আমাদের আরেকটা সেক্টর কিন্তু লোকচক্ষুর আড়ালেই থেকে যায়, যেই সেক্টর কিন্তু যুগ যুগ হাজার বছর ধরে আমাদেরকে সার্ভ করে আসছে, তাঁত শিল্প। বা যারা এখনো আমরা আমাদের বিলাসিতার প্রশ্ন যখন আসে, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হ্যান্ডমেড পোশাক পরতে পছন্দ করি, যে আমার জামায় যদি দুটো হাতের কাজ থাকে তাহলে সেই যে যিনি দোকানদার তিনি কিন্তু দামটা বাড়িয়ে দিচ্ছেন দ্বিগুণ, কিন্তু যিনি হাতে তৈরি করছেন তার দামটা কি প্রপারলি পরিশোধ করা হচ্ছে কিনা, আমরা সেই জিনিসটা আমাদের চোখের আড়ালে থেকে যায়। এবং শুধু এই যে চেইনগুলো আছে, এই যে তাঁত শিল্প আছে, সেই তাঁত শিল্পে এখন গার্মেন্টসের কাজ এছাড়া যে অটোমেশনের যে প্রসেসটা আছে সেখানে কিন্তু সেই শিল্পটা ব্যাপকভাবে ব্যাহতও হচ্ছে। তারা কিন্তু তাদের কাজ হারিয়ে ফেলছেন। কোনো একজন আলোচক এটা নিয়ে কথা বলেছেন যে আমরা আমাদের অটোমেশনের জন্য আমরা যেসব কাজ হারাচ্ছি সেসব শ্রমিকদের পুনর্বাসনের কথা এবং তারা কিভাবে তাদের কাজ টিকিয়ে রাখবেন। তো যুগ যুগ ধরে চলে আসা তার যে পেশা সেটাকে তিনি কিভাবে টিকিয়ে রাখবেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি কিনা। এবং
আইন সব সরকারি কোনো না কোনোভাবে আইন তৈরি করে, এবং যেহেতু শ্রম একটা গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা নিয়ে তারা আলোচনা করে। ফেস্টিভালের সময়ও কিছু আলোচনা হয়েছে, কিছু আইন হয়েছে, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু সেগুলো যেহেতু আর সেই আইনের উপর তাদের একক দখলদারিত্ব ছিল, সেখানে অন্য কারো অভিমত নেওয়ার প্রয়োজন মনে করিনি, যার জন্য সেগুলো আসলে সেই অর্থে কোনো ধরনের কাজে শ্রমিকদের জন্য বা দেশের মানুষের জন্য কোনোভাবে উপকার বয়ে আনেনি। এবং সেগুলোর প্রতিফলনে কিন্তু আমরা বারবার তাজরিন ফ্যাশনের দুর্ঘটনা, তারপর হচ্ছে রানা প্লাজা এবং চুরিহাট্টা, নিমতলি, হাশেম গ্রুপের যে দুর্ঘটনা, সেগুলোর উপর কিন্তু আমরা বারবার প্রতিফলনগুলো দেখেছি, যে সেখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, মানুষের জীবনের কোনো দাম নেই। সেটি বারবার তাদের এই যে সেফটি সিকিউরিটির যে শ্রমিকদের জীবনের যে অবমাননা, সেটির মধ্যে কিন্তু বারবার ফুটে উঠেছে। যেহেতু আমি একজন নারী, সেই হিসেবে আমার জন্য সবার আগে যে কনসার্নটি উঠে আসে যে এখানে নারীদের অধিকার, একজন শ্রমিক হিসেবে নারী কি কি অধিকার পাচ্ছেন। আপনারা জানেন যে গত 2-3 মাস আগেই রাজনৈতিক দলের নির্বাচনের পূর্বে যখন রাজনৈতিক দলের ইশতেহারের প্রকাশ হচ্ছিল, সে সময় একটি রাজনৈতিক দল বলেছিল যে 5 ঘন্টা কাজ তারা নারীদের জন্য নিয়ে আসবে। এবং আপনারা এটিও জেনে থাকবেন যে সেই যে আলোচনাটির সবচেয়ে বড় প্রতিবাদ করা হয়েছিল কিন্তু কর্মজীবী নারীদের পক্ষ থেকে। এটি আমি রাজনীতিবিদ বা অন্য যারা রাজনীতিবিদ আছেন তারা প্রতিবাদ করেছেন বিষয়টা তা নয়, সেই সব নারীরা প্রতিবাদ করেছে যে তারা আসলে সেই 5 ঘন্টা কাজ কম চান না। কারণ বাস্তবতা হচ্ছে, তারাও জানেন তার কাজ যদি 5 ঘন্টা কমিয়ে দেওয়া হয়, যে গার্মেন্টস মালিকের হাত থেকে সাধারণ বেতনটা নিতেই এত কষ্ট হয় তাদের, তিনি 5 ঘন্টা কাজ কমিয়ে দিয়ে আবার হচ্ছে তাকে সেই প্রপার বেতন দিবেন, এটা তারা জানে যে এটা বাস্তবতার মতো ছিল না। যার জন্য তারা কখনোই কাজ কমাতে চান বা সেই কাজের মধ্যেও তারা কোনো ধরনের কোনো ওয়ার্কলোড কম নিতে চান, বিষয়টা কখনো এমন ছিল না। কিন্তু ওয়ার্কলোড কম নিতে না চাইলেও শুধু নারী হিসেবে তাদেরকে কিন্তু সেই জায়গায় বেতনের ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি করা হয়। এবং এই বৈষম্যটা আমি যতটুকু জানি সবচেয়ে বেশি করা হয় ইট ভাটা শ্রমিক যারা আছে তাদের ক্ষেত্রে, যে একজন নারীও ইট টানছেন মাথায় করে, একজন পুরুষও ইট টানছেন, কিন্তু যখন বেতন দেওয়ার কথা আসে তখন কিন্তু সেই পুরুষ কিন্তু বেশি পাচ্ছেন। কেন? নারী তো কম কাজ করবে। কিন্তু আমি কয়েকদিন আগেও আমি টিএসসিতে গিয়েছিলাম, আমি দেখলাম যে একই মাটির ঝুড়ি পুরুষও যেটা নিচ্ছে, একজন নারী সেটা নিচ্ছেন, কিন্তু বেতনের কথা আসে তখন কেন নারীরা কম পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা হচ্ছে চা শ্রমিক। আপনারা সবাই সেটা নিয়ে কথা বলেছেন কম বেশি। যে আমি আরো ছোট তখন, সম্ভবত 14-15 সালে শ্রীমঙ্গল গিয়েছিলাম বেড়াতে। তো সেখানে শ্রীমঙ্গলের চা বাগানের মধ্য দিয়ে হাঁটার আমাদের একটা ট্রেকিং ছিল, প্রজেক্ট ছিল, তো আমরা হাঁটছিলাম। তো সেই সময় দেখলাম যে কয়েকজন মানুষ নারী পুরুষ মিলে বসছেন। তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে তারা বাসা থেকে কিছু আলু ভর্তা করে নিয়ে আসছেন, সে আলু ভর্তা সাথে চায়ের পাতা মিশিয়ে তারা একটা খাবার তৈরি করে কিন্তু সেটা দিয়ে খাচ্ছেন। তো আজকে আলোচকদের মধ্যে আমি আরেকটা জিনিস মনে করেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আইনজ্ঞ আছেন, তারপরে শ্রমের সাথে সম্পর্কিত মানুষ আছেন, কিন্তু একজন ডাক্তার থাকলে হয়তো আলোচনাটা আরো বেশি ভালো হতো। কারণ এই যে শ্রমজীবী মানুষ, তারা যেসব হাসপাতালে ট্রিটমেন্ট নিতে চান, তাদের যে অপুষ্টি, এবং সেই অপুষ্টির কারণ একজন রিক্সাওয়ালা সারাদিন কাজ করেন। আমরা তো লাক্সারি করার জন্য, আমাদের সমাজের যে উচ্চ মহল আছে তারা লাক্সারি করার জন্য কিন্তু এটা লাক্সারি যে আমাদের ওজন কমাতে হয়, অথচ দেখেন একজন মানুষ কাজ করছেন, কাজ করার পরে তার যে প্রপার খাওয়া দাওয়া সেটা কিন্তু তার হচ্ছে না, তিনি মিনিমাম পুষ্টিটুকু তিনি তার শরীরের মধ্যে নিতে পারেননি। এবং এই যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে আমাদের যে সমস্যাগুলো হয় বা আমাদের এই যে বিভিন্ন মহামারী আকার যখন ধারণ করে, তখন কিন্তু আমরা সেটি আসলে বেশি অনুধাবন করি যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য এত অসুবিধাজনক একটা জায়গা। এবং এই যে কর্মজীবী যারা আছেন, শ্রমজীবী যারা আছেন, তাদের স্বাস্থ্য বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো কর্মজীবী, এবং এখনো যেহেতু আমরা দরিদ্র সীমার নিচে বাস করছি, তারা
সমাজের নিম্ন স্তরের যে কাজ, সে কাজগুলো কিন্তু তাদেরকে সেখানে করতে হয়। কিছু কিছু জিনিস নিয়ে আমি আসলে নোট করেছিলাম, কথা বলছিলেন বিভিন্ন মানুষ। একজন স্পিকার বলেছিলেন শিল্পপতিদের রাজনীতিতে প্রবেশ এবং পাওয়ার হোল্ড করাটা আসলে শ্রমিকদের জন্য একটি অভিশাপ। এই কথাটি খুবই সত্য যে শিল্পপতিরা রাজনীতিতে আসছেন এবং যেহেতু তারা রাজনীতিতে আসছেন, তারা আলাদা করে পাওয়ার হোল্ড করছেন এবং সেই পাওয়ারটি কিন্তু যখনই তার প্রতিষ্ঠানের শ্রমিকেরা কোনো কিছু নিয়ে ইস্যু করে দাঁড়ায়, তারা তাদের অধিকার চান, সেক্ষেত্রে তিনি তার পাওয়ার সেখানে কাজে লাগাতে পারেন। গণ অভ্যুত্থান পরবর্তীতে যে সময়টি এসেছে, গণ অভ্যুত্থানের আগে এক ধরনের পরিস্থিতি ছিল, কিন্তু পরবর্তীতে যে সময়টি এসেছে সেই সময়টিতে তো জবাবদিহিতার ক্ষেত্র অনেক বড় হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ এক হয়ে জবাবদিহিতা চাচ্ছেন মানুষের কাছ থেকে, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন, দায়িত্বশীল থাকেন তাদের কাছ থেকে। তো এখন শিল্পপতি হয়তো থাকতে পারেন, শিল্পপতিরা আছেন, তাদের জবাবদিহিতার জায়গাও আছে। তো আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় যে কার্যক্রম সেটি হচ্ছে যে জবাবদিহিতার মুখোমুখি বেশি হওয়া। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থেকে শুরু করে তিনি নিজেই জবাবদিহিতার জন্য ওপেন। তো এই জায়গা থেকে আসলে সমস্ত যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রী পরিষদের সদস্য আছেন বা সংসদ সদস্য আছেন, সবাই কিন্তু সেই জবাবদিহিতাগুলোর মুখোমুখি অনেক বেশি করে হচ্ছেন এবং তারা সেটির জন্য তৈরি। তো আগামীতে যদি কোনো সমস্যার সমাধান করতে হয়, যদি এই শ্রমিকদের অধিকার ন্যায্যতা নিয়ে আমাদের কথা বলতে হয়, আমরা মনে হয় যে আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারবো। যারা আলোচক আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে যখন আরো বেশি করে কথা বলবেন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের একটা টেবিলে বসলে অনেক টপিক উঠে আসে। বাংলাদেশে একটি সমস্যা জর্জরিত জায়গা, জনসংখ্যা, বেকারত্ব, হেন কোনো সমস্যা নেই যেটি আমাদের মধ্যে নেই। তো আমাদের সবসময় কিছু না কিছু আলোচনা করতে হয়। তো সেই আলোচনার ক্ষেত্র হিসেবে শ্রম সেক্টরটি কিন্তু সবসময় সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার থাকে। এবং বলতে গেলে আমরা সবসময় চেষ্টা করি, দেশে সবাই আমরা সেই চিন্তায় থাকে যে আমরা দেশের উন্নয়ন করব এবং দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রশ্ন যখন আসে তখনই কিন্তু আমাদের মানুষের ন্যায় বিচার এবং সাম্য এবং মানবিক মর্যাদার কথা আসে। এবং সাম্য এবং মানবিক মর্যাদার প্রশ্ন যখন উঠে তখনই শ্রমিকদের অধিকার, তাদের চিন্তা এবং তাদেরকে কিভাবে সঠিকভাবে পুনর্বাসন করা, তাদের ক্ষেত্রে অধিকার আদায় করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা বারবার আমাদেরকে কথা বলতে হয়। তো আমি আশা রাখি আপনারা যারা আছেন তারা সবসময় তাদের ভয়েস রেজ করে যাবেন শ্রমজীবী মানুষদের জন্য, এবং আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমাদের প্রায়োরিটি থাকবে যখনই শ্রম সেখানেই মানুষ। মানুষের মর্যাদা দিতে হলে আমাদেরকে শ্রমিকদের মর্যাদা দিতে হবে এবং সেটির লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। আমি নিজে এই কাজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি মনে করি উপস্থিত যারা আছেন নিজেদের শ্রেণী পেশার প্রেক্ষিতেই তারা সেসব অবস্থানে নিজেদের এই শ্রমজীবী মানুষদের পক্ষে থাকার জন্য বদ্ধপরিকর আছেন। ধন্যবাদ সবাইকে।